আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দর্শক, আমরা চলে যাচ্ছি যশোর থেকে সরাসরি সেখানকার জনসভার খবর জানতে। আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শিপলু জামান। শিপলু, সমাবেশের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন এবং তারেক রহমানের সফর ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সকাল থেকে ঠিক আমি যশোরে অবস্থান করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হেলিকপ্টার যোগে খুলনায় ইতিমধ্যে জনসভায় বক্তব্য শেষ করেছেন। তো তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি যশোরে রওনা হবেন এবং এই মহাসমাবেশে এখানকার যাকে বলে নির্বাচনী সমাবেশ উপশহর কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল জেলা থেকে 2 লক্ষাধিক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অনেকে সকাল থেকে কিন্তু ভোররাত্রে থেকে কিন্তু এখানে অবস্থান করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, এবং তারা নেতাকর্মীদের ভিতরে অনেক উদ্বেগ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে এই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই জনসভা স্থলে কিন্তু হাজির হয়েছেন এবং তারা অপেক্ষা আছেন তাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কি বার্তা দেবেন এবং যশোরের মানুষের জন্য তিনি কি ঘোষণা দেবেন এমনটি এখানে তারা ব্যক্ত করেছেন। তাছাড়া এই খুলনা বিভাগে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ যারা ধানের শীর্ষে প্রতিপক্ষে নির্বাচন করছেন এই প্রার্থীদের মঞ্চে তিনি পরিচয় করে দিবেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমি সকালে কথা বলেছি যশোর পুলিশ সুপার মহোদয়ের সাথে, তিনি জানিয়েছেন তার নিরাপত্তার সাথে এখানে 5,000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাও নিরাপত্তা নিশ্চিত করেছে। যশোর জুড়ে কিন্তু এখানে মানুষের ভিতরে একটা উৎসব আমেজ কাজ করছে এবং মোড়ে মোড়ে স্ক্রিন মনিটরও বসানো হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। তবে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপশহর এই কলেজ মাঠে তিনি কিন্তু এই নির্বাচনী জনসভায় হাজির হবেন। এই ছিল আমার কাছে যশোর থেকে বিএনপির তারেক রহমানের নির্বাচনের সর্বশেষ সংবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শিপলু। জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট এলাকায় নির্বাচনী জনসংযোগে তিনি মন্তব্য করেন। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির নারী বিদ্বেষী এমন মন্তব্য করে থাকলে তিনি অন্যায় করেছেন। আজকে আমাদের সামনে মহাসচিব আসতেছেন। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি I don't know, বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছে। এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পড়ে। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। এদিকে জামায়াত দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দলটি কোনোভাবে ক্ষমতা দখলে নিলে সর্বপ্রথম নারীর অধিকার সংকুচিত করবে, এমন মন্তব্য করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ডাক্তার শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। রুদ্রফিকের রিপোর্ট জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর নয়াপল্টনে এই ক্ষোভ নারীদের নিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে জামাত আমিরের বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়। ঝাড়ু মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে বক্তারা জামাত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যারা চায় যে নারীদের অসম্মান করে, সুতরাং আপনি সাবধান হন। আমি আশা করব আপনি সচেতন হবেন এবং ভবিষ্যতের ভুল সংশোধন করে ইনশাআল্লাহ আপনি আমাদের জনসমক্ষে ক্ষমা চাইবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পেলে নারী সমাজে ভয়াবহ দুর্গতি নেমে আসবে। শফিক সাহেব বলছেন
যে ফেসবুকের তার আইডি এটা হ্যাক হয়েছে, কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এটা তো খুব রহস্যজনক। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই তো বোঝা যায়। যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে ক্ষমা না চাইলে নারীদের ক্ষোভের আগুনে জামাত ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। ডক্টর শফিককে বলতে চাই, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এই ধরনের কথাবার্তার জন্য আপনি জনসমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান, এবং তা নইলে কিন্তু বাংলাদেশের নারী সমাজে আগুন জ্বলবে। সেই আগুন আপনার চেষ্টা করবেন আগামী 12 থেকে। AR বাদল, RTV, ঢাকা। যারা ঋণ খেলাপি, দুর্নীতি ও ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত তাদের দিয়ে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বস্তা পচা রাজনীতি পরিবর্তন করাই জামায়াতের লক্ষ্য। দুপুরে কক্সবাজারের মহেশখালীতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে ঘর, যানবাহন ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। এ সময় মহেশখালী কুতুবদিয়াকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। দুপুর 3টায় কক্সবাজার শহরের পদুয়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির। নেতৃত্ব ঠিক তো সব ঠিক, নেতৃত্ব দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কুকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। দর্শক, জামায়াতের আমিরের জনসভার আরও খবর জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডাক্তার শফিকুর রহমান ঠিক কয়টা নাগাদ সীতাকুণ্ডে পৌঁছাতে পারেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি চট্টগ্রামের 3টি উপজেলায় কিন্তু আজ নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার মধ্যে একটি রয়েছে লোহাগড়ার পদুয়া এলাকায়, ওর আরেকটি সীতাকুণ্ড। আসলে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু তিনি, আমরা যেই শিডিউলটা পেয়েছিলাম সেই শিডিউল অনুযায়ী তিনি এখানে 4টা 30 মিনিটের সময় এখানে এসে উপস্থিত হবেন। এর পরে এখানে ভাষণ শেষ করে তিনি চলে যাবেন চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তবে ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। যেহেতু তিনি দুপুরের পরে আসবেন, সেই জন্য কিন্তু নেতাকর্মীরা আসলে ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে মাঠ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন জামাত ইসলামের পক্ষ থেকে, এবং তারা কিন্তু জামাত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এই মাঠটিতে প্রায় 2 লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে তারা প্রত্যাশা করেন। আমরা একটু কথা বলবো আসলে আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক এবং একই সাথে সীতাকুণ্ড 4 আসনের এমপি পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর সাথে। আপনাদের প্রিপারেশন কত লোকের সমাগম হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। আমাদের RTVর মাধ্যমে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আমরা সুস্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমিরে জামাত সারা দেশব্যাপী যে তার প্রোগ্রাম শিডিউল শুরু করেছে, আজকে চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড তার অন্যতম। এই সীতাকুণ্ডের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে প্রাণকেন্দ্র হচ্ছে সীতাকুণ্ড, এবং এই সীতাকুণ্ডে আশা করছি আমরা 1 লক্ষের উপরে, প্রায় 2 লক্ষ প্রিপারেশন আমাদের এখানে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন সমর্থক এবং যারা আছে সকলে আসছে। শুনছিলেন ওনার বক্তব্য যিনি আয়োজন করেছেন তিনি। তবে ওনাদের ধারণা এখানে 2 লক্ষাধিক লোকের অধিক হবে। তবে ধীরে ধীরে নেতাকর্মীরা আসতে শুরু করতেন। এটি আসলে আয়োজন করা হয়েছে উত্তর জেলার সৌজন্যে। উত্তর জেলাতে মোট 7টি উপজেলা রয়েছে। তবে এখনো পর্যন্ত বলতে পারি তিনি এখনো আসেন নাই, হয়তো বিকাল 4টা 30 নাগাদ এখানে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। শুধু না, এই ছিল আমার কাছে জামাত ইসলামীর সমাবেশ নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল ময়মনসিংহ যাবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার এ সফর ঘিরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে খুশির আমেজ। আমিরকে বরণে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছে জেলা জামায়াত। এদিন বেলা 12টায় নগরীর সার্কিট হাউস মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন ডাক্তার শফিকুর রহমান। দলের শীর্ষ নেতার এ সফর ময়মনসিংহে জামায়াত জোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করবে বলে প্রত্যাশা নেতাদের। বিএনপি ও জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনকে বিজয়ী করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। তাদের শাসনটা আমরা দেখেছি, একবারও নয় কয়েকবার। আবার নতুন ভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে? এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নিয়মিত নির্ধারিত আসনের পাড়া, মহল্লা আর ওয়ার্ডে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গ্যাস, পানি, জলাবদ্ধতা, মশা, সন্ত্রাসের মতো নাগরিক সমস্যার সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথাযুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু আর উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবার প্রত্যাশা ভোটার প্রার্থীদের। প্রচার সামগ্রীর ক্ষেত্রে আমার মনে হয় আমার প্রতিপক্ষ প্রার্থীর আচরণবিধি যে সীমা আছে, ব্যয়ের সীমা, সেটা অতিক্রম করে গেছে। সেটা আপনারা মাঠে দেখতে পাচ্ছেন। যে পরিমাণ ব্যানার লাগানো হয়েছে, যে পরিমাণ ডিজিটাল বিলবোর্ড লাগানো। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জায়গা থেকে যতটুকু দায়িত্ব পালন করার কথা সেটা আমরা করব, যাতে মানুষ নির্ভয় নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। দর্শক, ঢাকা 15 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, আজকের প্রচারণায় এলাকাগুলোতে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? সুজান, আসলে নির্বাচনী আমেজ কিন্তু পুরোপুরি শুরু হয়েছে। প্রতিটি আসনে প্রতিটি প্রার্থীরাই তারা তাদের পুরো আসন ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে সকল উন্নয়নমূলক কাজ তারা করতে চান সেগুলো তারা তুলে ধরছেন। এখন যেহেতু একটু আগেই নামাজের বিরতি ছিল এবং খাবারের সময়, কারণে কিন্তু এই 15 আসনের প্রচার আবার বিকেল 4টা থেকে শুরু হবে। এখন সবাই তারা অফিসে অবস্থান করছেন এবং এই আসনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু তারা ইতিমধ্যে নির্ধারণ করেছেন। যারা ভোটার রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করেছেন এবং সেই ভিত্তিতে কিন্তু কিছু জিনিস তারা ঠিক করেছেন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে আগে করতে চায়। আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলবো। একটু জানাবেন আপনার আসনে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন আছে, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? ধন্যবাদ। আমি ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী। আমি আজকে 12তম দিনে প্রচার গণসংযোগ করছি। দুপুরের পরে 4টার সময় আবার শুরু করব। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। গণসংযোগ চলাকালীন সময় আমাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেক বেশি থাকে। ঢাকা 15 আসন আগে থেকেই বিএনপির দুর্গ। এই আসনে 1991 সালে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে মেজর কামরুল ইসলাম বিএনপির ধানের শীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এইবার বহু বছর পরে জনগণ তার ইচ্ছের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আশা করছি ঢাকা 15 আসনের জনগণ, ভোটার তাদের নিজের এলাকার সন্তানকে, এলাকার ছেলেকে তারা নির্বাচিত করবে এবং যাতে করে নির্বাচনের পরে ওই প্রতিনিধিকে তারা সবসময় পায়, এরকমভাবে আমাকে আমাদের এলাকার মানুষ এবং মুরব্বীরা আমাকে বলেছে। বিএনপি অনেকদিন পরে তার স্থানীয় বাসিন্দা, আমি যেমন এখানে আমার জন্ম, বড় হয়েছি এখানে, আমাকে মনোনীত করায় এলাকাবাসী অনেক খুশি, হ্যাপি এবং তারা আশা করছে আমাকে ধানের শীষের ভোট দিয়ে নির্বাচিত করবে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে আসলে তারা প্রচারণা বিকেল 4টা থেকে আবার শুরু করবে। পরবর্তী সংবাদে হয়তো আরেকটি আসন থেকে আমরা দর্শকদেরকে সেটি জানিয়ে দেবো। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা 15 আসন থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ শাকিব আপনাকে।
প্রচারণার খবর জানাতে ঢাকা ৭ আসনের লালবাগে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং সর্বোপরি ভোটাররা কি প্রত্যাশা করছেন? সুজন, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী প্রচারণা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। বিএনপি, আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে প্রার্থীরা তারা কিন্তু বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং উন্নয়নের যে ফিরিস্তি সেগুলো কিন্তু শোনাচ্ছেন। সেদিক থেকে পিছিয়ে এনে স্বতন্ত্র প্রার্থীরা, আমরা এখন রয়েছি ঢাকা ৭ আসনে। এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে মোহাম্মদ ইশাক সরকার, তিনি কিন্তু তার গণসংযোগ শুরু করেছেন। কিছুক্ষণ আগে তিনি মসজিদে নামাজ পড়েই কিন্তু তার গণসংযোগ শুরু করেছেন। আমরা একটু জানতে চাবো, কারণ এই আসনটিতে তিনি ছাড়াও আরো 10 জন প্রার্থী রয়েছেন, বিএনপি এবং জামাতের প্রার্থী রয়েছেন। আপনার এখানে তো অনেকগুলো প্রার্থী রয়েছে, তো নির্বাচনকে কেন্দ্র করে কোনো পেশি শক্তি বা হুমকি দেখছেন কিনা একটু বলুন। নির্বাচনকে কেন্দ্র করে আবার সেই পেশি শক্তির আমরা কিছুটা দেখতে পাচ্ছি। তো আমরা চাই যে আমাদের এই সমাজে আমরা সকলে মিলেমিশে বসবাস যেহেতু করি, জনগণ যাকেই ভোট দিবে আমরা জয় পরাজয় যাই হোক না কেন আমরা মেনে নিয়ে কাজ করব, কিন্তু আমরা পেশি শক্তি, সন্ত্রাস, চাঁদাবাজ এই ধরনের পেশি শক্তির আমরা রাজনীতি আর দেখতে চাই না। অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে না? এমনি অন্য কোনো প্রার্থীর ব্যাপারে অভিযোগ নেই, তবে আমাদের কামরাঙ্গীরচরে একটি অফিস আমরা উদ্বোধন করেছিলাম, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে পেশি শক্তি এবং ভয়ভীতি প্রদর্শন করে। আমরা চাই না এই ধরনের পেশি শক্তি এবং গুপ্ত ভাবে যারা ভয়ভীতি প্রদর্শন করছে এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমরা চাই যে পুরাতন ঢাকাবাসী কিন্তু মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে এই ভোটের উৎসবকে পালন করে থাকে। সুজানা, তিনি কিন্তু বলছিলেন যে এখানে তিনি ছাড়াও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, জামায়াতের প্রার্থী, এছাড়াও মোট টোটাল এই ঢাকা ৭ আসনে 11 জন কিন্তু প্রার্থী লড়াই করছেন এবং এই অঞ্চলে ঢাকা ৭ আসনে প্রায় 4,80,000 ভোটার রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের যে দৈনন্দিন সমস্যা সেগুলো তুলে ধরেছেন এবং প্রার্থীরা তাদের এই সমস্যা সমাধানে কিভাবে কাজ করবেন সেই পরিকল্পনাই কিন্তু জানাচ্ছেন। তো সুজানা, এই ছিল ঢাকা ৭ আসন থেকে সবশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ। মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, এবার জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। আশ্বাস নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানব সম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করতে চায় বিএনপি। 8টি প্যাকেজে সাজানো ইশতেহারে থাকছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। জুলাই পরবর্তী নির্বাচনে এই ইশতেহারে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেই মনে করে দলটির নেতারা। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ভোটারদের আকৃষ্ট করতে রেওয়াজ অনুযায়ী নানামুখী প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান দেশজুড়ে সভা সমাবেশে দিনরাত এক করে ধানের শীষের পক্ষে চাইছেন ভোট। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের প্রত্যাশার সমন্বিত রূপরেখা নিয়েই প্রস্তুত হচ্ছে এবারের বিএনপির নির্বাচনী ইশতেহার। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে প্রায় প্রস্তুত এবারের ইশতেহার, যেখানে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030-র ছোঁয়া। ইশতেহার আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ার পাশাপাশি অনেক আগে থেকেই ফ্যামিলি কার্ড চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি। কৃষি বিপ্লবের মাধ্যমে কৃষকদের ভাগ্যের চাকা ঘোরানোর পরিকল্পনা করছে দলটি। চালু করবে একটি কৃষক কার্ড। শিক্ষায়, চিকিৎসায় গুণগত পরিবর্তন আনাসহ ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান আর বিনিয়োগে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা। খতিব ইমাম মুয়াজ্জিনদের উন্নয়ন সেবার পাশাপাশি সংখ্যালঘুদের জন্য থাকছে বিশেষ সুবিধা। কর্মসংস্থান নিয়ে আছে বিরাট পরিকল্পনা, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, টেকনিক্যাল এডুকেশন, ওয়াইডেনিং দ্য নেট অফ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হেলথ কেয়ার, রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে করা যায়। আমাদের লিডার এই প্ল্যানে কী কী উন্নয়নমূলক কর্মসূচি থাকছে এই ইশতেহারের আপনারা
পাবেন। যেখানে তারেক রহমানের ভাবনায় সবার আগে দেশ, সেখানে ইশতেহারে মানুষের চাহিদার প্রতিফলন ঘটানোর সর্বোচ্চটা থাকবে বলে আশা গণমানুষের। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের 2 মামলায় 2 বছর করে 4 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের বরাদ্দকৃত প্লট বাতিল ঘোষণা করা হয়েছে। রায়ে রাজুক সদস্য খুরশিদ আলমের 1 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তাকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। আলোচিত এই রায়ের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। তিনি আছেন CMM কোর্টে। মাহমুদ, রায় উভয় পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো জানতে পেরেছেন কিনা এবং এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতি মামলায় পৃথক 2 মামলায় আসলে যেটি দুদক করেছিল, তো এই 2 মামলায় রায় ঘোষণা হয়েছে বেলা 12:30টার কিছুটা পরে। কিন্তু এখানে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রায় ঘোষণা করে এবং রায়ে কিন্তু বিভিন্ন মেয়াদে অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু মোট 36 জনকে আসামি করা হয়েছে, যেখানে 18 জন করে আসামি, অর্থাৎ 2টি মামলায় 18 জন করে 36 জনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। এবং এই রায়কে ঘিরে কিন্তু সকাল থেকেই আদালত চত্বরে এক ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। একই সাথে রায় প্রকাশের পরে এখানে কিন্তু যে উপস্থিত জনতা তারা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলেছেন যে যেহেতু এই 2টি মামলার অধিকাংশ আসামি কিন্তু পলাতক রয়েছেন এবং গ্রেপ্তার হননি, তো তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সাজার আওতায় যেন আনা হয়, এই কথাটি কিন্তু বেশিরভাগই উপস্থিতি তারা কিন্তু বলেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, দুদকের পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে কেউই বিশেষ করে দুর্নীতি করে পার পাবেন না, এই বিষয়টি কিন্তু তারা বলেছেন এবং প্রত্যেককেই আসলে আইনের আওতায় আনা হবে এমন প্রত্যয় ব্যক্ত কিন্তু করেছেন দুদকের পক্ষ থেকে। তো এখানে আমরা বেশ উপস্থিতি দেখছিলাম এবং এই মামলাকে ঘিরে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং প্রত্যেকের চাও যেটি আপনাকে বললাম যে এই রায় যেন কার্যকর করা হয় এবং যে আসামিগুলো এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপন এজেন্টদের দৌরাত্ম রোধ ও অভিবাসন ব্যয় কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 2025 সালের জানুয়ারিতে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইনে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সংশোধনী। সরকার বলছে দীর্ঘদিন ধরে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার ঘটনায় ভোগান্তি বাড়ছিল। এসব অনিয়ম রোধে সরকারি তত্ত্বাবধানে অভিবাসন প্রক্রিয়া সহজ করতে আইনে যুক্ত করা হয়েছে নতুন ধারা। এতে বৈধ রিক্রুটিং এজেন্সির কার্যক্রম আরও স্বচ্ছ হবে এবং গোপন দালাল বা অননুমোদিত এজেন্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সরকারের আশা, নতুন সংশোধনীর ফলে শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে, বাড়বে প্রবাসী আয় ও আস্থা, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডা নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন এবারের পর্বে আমি সোহেল পারভেজ আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। আমি উপস্থিত ঠাকুরগাঁও 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বর্তমান যারা তরুণ ভোটার আছেন
তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। হয়তো জীবনে তাদের হয়তো এটাই প্রথম ভোট হবে আশা করা যায়। বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে। বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা না গিয়েও যে ভোট হয়েছে এরকম যেন এবার না হয়। আর এরকম যদি এবার হয়ে যায় তো বাংলাদেশের যে ঐতিহ্য গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক এই দেশে একটা প্রশ্নবিদ্ধ শুরু হবে, একটা ফ্যাসিস্ট হিসাবে এই দেশ পরিচিত হবে বিশ্বের বুকে। আসলে আমরা ভোট কেন্দ্রে তো যাইতে পারি না, আমাদের ভোটও দেওয়া হয় নাই। কারণ ভোট যাই দেখিয়ে যে আমাদের ভোট দিয়ে দিছে মানুষ। কী হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে ভাই, আপনার যাওয়ার দরকার নাই, ভোট আমার হয়ে গেছে। তো আমরা আশা করি এবার ভোটটা আমরা সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। আর আমরা যা চাই একটা ভালো সরকার আমাদের বাংলাদেশকে পরিচালনা করুক এবং ভালো সরকার আসুক, এবং তার প্রত্যাশায় আমরা সবসময় কামনা করি। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নির্বাচনের সকল তথ্য পেতে RTVর সাথেই থাকুন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।